আমি একটা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি ছোটই করবেন, আমি জানি আপনি ছোটই করবেন, আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনি বলেন। জি, আপনি কি মনে করেন কিনা এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা আমি শুধু মনে করে এখানে আমি উত্তর দিচ্ছি আপনাকে। আমি এই জায়গাতেই থাকতে চাই। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি মনে করেন যে এই জায়গায় থাকতে চাই, ভোট হবে হচ্ছে আমরা, এই জায়গায় থাকতে চাই। জি, আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, জি, দুর্নীতি হচ্ছে কি শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো, যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না। এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক। আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর। আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই, আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হয়েছে কি, আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার প্রধান, দলীয় প্রধান, এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই উনি ধারণ করেন। আমার এই পর্যায়ের কোনো প্রশ্ন নেই। আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন। আমার কিন্তু এটা আমি প্রশ্নটা করে রাখলাম। আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন। কিন্তু যখন সরকারে আপনি আসবেন, যেমন আপনি যখন মডারেটর, তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে। যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে। কিন্তু যে মেইন জায়গাটা, এই জায়গাটা ইনটেক্ট। ওকে, আপনি কিন্তু খুবই একতরফা অভিযোগ করছেন। আপনি ভুলে যাচ্ছেন 6-7 তারিখ বাংলাদেশে হরতাল ছিল। আপনি ভুলে যাচ্ছেন যে অন্তত পক্ষে বেশ কয়েকটা জায়গায় আগুন দেওয়া হয়েছে, মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে, মানুষকে বলা হয়েছে যে ইলেকশনে যাবে তাকে আমরা চিনে রাখছি, সে হচ্ছে জাতীয় বেঈমান। আপনি সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন দেখেছেন, ইলেকশনে কথা যে বলবে, ইলেকশনে আঙ্গুলের দাগ যে দেখাবে তারকে চিনে রাখা হবে, তার তালিকা করে রাখা হবে, এগুলি বহু কথা কিন্তু বলা হয়েছে। আরো একটা কথা আমি বলতে চাই, আপনি একটা মিনিট, বাংলাদেশে যে প্রবল রাষ্ট্র শক্তি এবং তার ছায়াতলে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দলের যে কর্মী বাহিনী, যারা মানে ব্যাপকভাবে গুন্ডা বাহিনী হিসেবে অনেক সময় হামলায় পড়ে যান, সেই রকম একটা ত্রাসের রাজত্বে বিরোধী দলের সোশ্যাল মিডিয়াতে আপনি এই সমস্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে, খালেদা এটাকে প্রমাণিত হয়েছে, এটা কি স্যাবোটাজ নাকি? এটা প্রতিবার সাকিব ভাই স্যাবোটাজের কথা বলা হয়, তাহলে ইলেকশনের আগে এই হরতাল ধর্মঘট কেন দেওয়া হয়? ভোট বর্জনের কথার সাথে হরতালের কি সম্পর্ক সাকিব ভাই? আপনারা হরতাল কেন দিবেন? হরতাল দিলে তো পিকেটিং করতেই হবে। আমরাও তো মাঠে ছিলাম, আমরা তো জানি হরতাল কেন সফল করতে হয়। পিকেটিং করিনি আমরা কোনো পিকেটিং করিনি, চোরাকোপ্তা হামলা হয়েছে, কোনো পিকেটিং হয়নি। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা হরতাল আহ্বান করছি, এটা শান্তিপূর্ণ হরতাল এবং মানুষ যাতে ভোট বর্জন করেন সেই জায়গায়। খালেদ, এটা নিয়ে আপনি করতে পারবেন, তর্ক করতে পারবেন, কিন্তু আমরা একটা খালি ঘোষণা দিব যে আমরা ঘোষণা দিয়ে অহিংস আন্দোলনে এসেছি, সরকার এই স্যাবোটাজ করছে বলে। এখন আমি একটু প্রসঙ্গে আসি, ব্যারিস্টার সুমনের আরেকটি প্রসঙ্গে। উনি বলেছেন যে উনি দুর্নীতি নিয়ে কথা বলতে চান। খুব ভালো কথা। এই যে বাংলাদেশের আজকে ভয়ঙ্কর অবস্থা, যে ব্যাংকগুলো থেকে 92,000 কোটি টাকা একেবারে লোপাট হয়ে গেছে বলে সিপিডি বলছে,
বেশ কয়েকজন অর্থনীতির মতে সব ধরনের যে ব্যাংক ঋণ খেলাপি সেগুলো সবগুলো হিসাবে নিলে এটা 3.5 থেকে 4 লক্ষ কোটি টাকা হবে। আমাদের দেশ থেকে কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, কিভাবে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর পাচার হয়, কিভাবে বাজারে সিন্ডিকেট তৈরি হয়, এই সরকারের মন্ত্রিসভা গঠনের সাথে সাথে চাল ডাল পেঁয়াজের দাম কিভাবে হু হু করে বাড়ছে। আমি খালি শুধু একটা জিনিস বলবো যে এই যে সমস্ত লুণ্ঠন দুর্নীতি চলছে, হেড অফ দি গভর্নমেন্ট হিসাবে শেখ হাসিনা কি এর দায় নেবেন, নাকি শেখ হাসিনার এখানে কোনো দায় নেই, বাকিরা সবাই চুরি করছে? তাহলে তো তার পদত্যাগ করা উচিত। তাহলে আমি মনে করি পরিষ্কারভাবে বাংলাদেশে যে দুর্নীতি চলছে তার সম্পূর্ণ দায় বাংলাদেশের প্রধান সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রীর উপরে বর্তায়। তাহলে তিনি কি তাকে প্রশ্ন করবেন? তিনি দুর্নীতির বিরুদ্ধে করবেন? তিনি কি নির্বাচনে ভয়ঙ্কর কারচুপি নিয়ে কোনো প্রশ্ন তুলবেন? যদি এইগুলো নিয়ে উনি প্রশ্ন না তোলেন, ওনার দুর্নীতি বিরোধী লড়াই নিয়ে কি মানুষ একই রকম আস্থা রাখতে পারবে? আমি জাস্ট এই প্রশ্নটা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে করতে চাই, আপনি যদি একটু ছোট করে একটু রেসপন্ড করেন। সাকিব ভাই একটি স্পেসিফিক প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিয়েছেন। শুনেন, বিষয়টা আর কি, একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই। বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে। আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে, আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে। তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে। আপনি আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন, বারবার বলতেছেন যে সেবোটাজে যদি হয়, আপনারা যদি এত বিশ্বাস রাখেন সেবোটাজের উপর, তাহলে এইসব আন্দোলন করে লাভ কি? আপনারা এইসব কিন্তু ব্যারিস্টার সুমন, খোদ ঢাকা শহরের মধ্যে একটা ট্রেনে আগুন দেওয়া হবে, সরকার সেই সময় এতগুলি আইন শৃঙ্খলা বাহিনীর লোক হচ্ছে রাস্তায়, সেটি প্রোটেক্ট করতে পারবে না? এই সরকার তো বিএনপির মতো একটা সংগঠন, যদি আপনারা হরতাল ডাকেন, হরতাল ডাকার পর যদি আপনারা পুরা নির্বাচনের আগের দিন পরের দিন হরতাল ডাকলেন, তো হরতাল মানেই তো হচ্ছে কি আপনার কর্মীরা বের হবে। এবং এখন আপনি এই ধরনের সব জিনিসই আপনি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব স্যাবোটাজ, মানে আর বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না। তাহলে এর মানে তো হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে, তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন? আপনারা তাহলে তো ডাকার দরকার নাই। আপনি তো কি করবে, মানে প্রতিবাদ জানাবে না? বেশি সময় প্রতিবাদ জানাবে না? প্রতিবাদ জানাচ্ছেন, এই জন্য তো হরতাল ডাকতেছেন, এবং আমরা বলছি যে এটা ওনারা করতেছেন এবং বিভিন্ন জায়গায় একটা জায়গায় বিএনপি একবারের জন্য বলে নাই হরতাল ডাকা ট্রেনে আগুন দেন, একবারের জন্য বলে নাই। আমি বলি নাই যে বিএনপি, এখন আমি যে জিনিস হচ্ছে প্রমাণিত হয় নাই, কিন্তু ধরে নেওয়া হবে আপনি যদি হরতাল ডাকেন। আমার নিজের গাড়িও পিকেটিং এর শিকার হয়েছে। এখন হরতাল ডাকলে পিকেটিং হইতে পারে, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। আর আপনি কিভাবে হরতাল ডাকার পর আপনি ভাবতেছেন যে আপনার কর্মী বাহিনী বা আপনার যারা আছে, ঠিক আছে, আপনারা তো পরিষ্কার। ব্যারিস্টার সুমন, আমি যদি সাকিব ভাইয়ের প্রশ্নটা একটু অন্যভাবে করি, আপনি বলছেন যেটা একদিনে বাংলাদেশে অবস্থা আসে না, একদিনে এটা দূর করা যাবে না, আপনার এর মধ্যে দাঁড়িয়েছেন। কিন্তু ব্যারিস্টার সুমন, আপনার একটা পরিচিতি আছে, সেটা আজকে এমপি হওয়ার জন্য না, গত 10-12 বছরে আপনার অসংখ্য খাটাখাটির পর আপনার একটা পরিচয় দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি সেই দুর্নীতিবাজদের এগেইনস্টে দাঁড়িয়ে মানে একটি প্রতিসভা এবং তাদেরকে সামাজিকভাবে পরিচিত করার জন্য কোনো একটা উদ্যোগ কি নেওয়া আপনার উচিত ছিল না 10 বছরে, মানে সরাসরি ভাবে? এবং আরো একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে একটা দেশের সরকার প্রধান বা যিনি রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্তরে আছেন, তার নজরে এগুলি পড়ছে না এবং তিনি কোনো প্রতিকার করছেন না, সেটি এমনি এটা তো পারছে, পড়ছে না? আমি প্রথম প্রশ্নটা আবার হারাই গেছি, আপনি সেকেন্ড প্রশ্নতে যাওয়াতে প্রতিবাদ আমার এই পর্যন্ত হাইকোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেইনেন্ট হয়ে যতগুলা মামলা করছি, সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আপনি দেখেন এই আওয়ামী লীগের সালাম মুর্শিদি, আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব, এরপর হচ্ছে গিয়ে এস আলম, সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম। আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা, এই আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে, দীপুমণি না, শিক্ষামন্ত্রী না, সমাজ কল্যাণ মন্ত্রী, উনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি আমাদের যে সমরেজা সাহেব, উনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমি কথা বলছি। মাননীয় সাবেক রেলমন্ত্রীর বিষয় নিয়ে আমি কথা বলছি। আপনি যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী থেকে বাদ পড়ছে, এইটা একটা ভালো জিনিস হয়েছে। যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী। আরেকটা জিনিস দেখেন, আমি যাদের বিরুদ্ধে কথা বলছি, গোলাপ সাহেব ফেল করছেন, উনার প্রায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। আর যারা বেঁচে গেছেন তারা খুব অল্পতে বেঁচে গেছেন, মন্ত্রিত্ব থেকে বাদ পড়ছেন। এবং বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আপনি যেটা বলছেন যে আমি কিন্তু আমার ফেসবুকের মাধ্যমে জীবনের সবচেয়ে বেশি ঝুঁকি আমি নিছি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি, এরপরে যে আমি টিকে আছি,
এটা আমার কাছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। আমি কিন্তু বলছি না যে আপনারা দুর্নীতি বিষয়ে যা যা বলছেন আমরা আমি একদম শেষ আপনাদের পর্যায়ে সাথে চলে আসছি। একমত না। বেশি সুমন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু সাকিব ভাই আপনাকে একটি প্রশ্ন করলেন, আপনি সাকিব ভাইকে কোনো প্রশ্ন করতে চান কিনা সেটি দিয়ে আসলে আমরা সাকিবের সাথে আজকে আলোচনা বা আপনার আমি সাথে আলোচনা আমি শেষ করব। আমি 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 সাকিব ভাইয়ের ব্যাপারে আমার একটা উন্নত ধারণা, আমি কিচ্ছু বলতে চাই না, শুধু সাকিব ভাইকে বলতে চাই সাকিব ভাই চলেন বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে কাজ করি। তাইলে আমার মনে হয় সাকিব ভাই যেভাবে সুন্দর করে কথা বলেন, আমার বিশ্বাস উনার এলাকায় যদি উনি যান তাহলে আগামীবার উনাকে আমি পাবো সংসদে। সাকিব ভাই, আমরা একটু শেষ পর্যায়ে আসি। আপনি ব্যারিস্টার সুমনের কথা তো আপনি শুনলেন, আমরা একটু আপনাদের ভবিষ্যৎ আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি বা কিভাবে কি করবেন সেই জায়গাটা থেকে, এখন নিশ্চয়ই আপনারা সিদ্ধান্ত নেন নাই কিন্তু কিছুটা পরিকল্পনা নিশ্চয়ই করেছেন, সেই জায়গা থেকে যদি একটু বলেন 2 বা 3 মিনিটে, তাইলে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে পারি। যে আমি আর ইন্টারভিউ অনেক করছি না আপনাকে। ধন্যবাদ। আমি জি। এই বিষয়টাইতেই শেষ জি। কথা বলতে চাচ্ছিলাম, আপনি জি। আমাকে সেই প্রশ্নটাই করেছেন। জি। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে আমরা আন্দোলনের মধ্যেই আছি। আজকেও আমরা একটি সমাবেশ করেছি এবং আমাদের আন্দোলন চলমান আছে। তার ক্ষেত্রে আমাদের নতুন করে অবশ্যই পরিকল্পনা করতে হবে এবং এই নতুন পথের অনুসন্ধান আন্দোলন চলমান অবস্থাতেই আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা পাথেয় হচ্ছে এই যে মানুষ যে অহিংস আন্দোলনে যেভাবে সাড়া দিয়েছেন, তার নিজের অবস্থান থেকে তার যে সক্রিয়তা তারা দেখিয়েছেন যে তারা ভোট কেন্দ্রে যাননি, এই অবস্থানটিকে কিভাবে একটা সক্রিয় রাজনৈতিক এবং আন্দোলনের শক্তিতে পরিণত করা যায়, কিভাবে তারা মানে অহিংস পন্থাতেই রাজপথে আসতে পারেন এবং তার পথ পদ্ধতিগুলো আমাদের অনুসন্ধান করতে হবে। কেননা একটা এইরকম রাষ্ট্রশক্তি যাদের এই ক্ষমতাও আছে যে আগের দিন রাতেই তারা বলছেন যে সহিংসতা করা হবে, নানা নাশকতা করা হবে, পরের দিন ট্রেনে আগুন লাগে, কিন্তু মানে সেইখানে ঢাকা শহরেই সেটা ঘটে, তারা আবার প্রোটেক্ট করতে পারেন না, কিন্তু বিরোধী দলের উপরেই সেই দায়টা আসে। আবার বিরোধী দলের দিক থেকে তদন্তের দাবি তোলা হয়, এমনকি জাতিসংঘের অধীনে তদন্তের দাবি তোলা হয়, সেগুলো অগ্রসর হয় না। তো এই বাস্তবতাটা কিন্তু আমাদের বিবেচনার মধ্যে নিতেই হচ্ছে যে আগামী দিনে পুরনো এই ধরনের পথগুলো কি আমাদের আন্দোলনের পথ দেখাবে, নাকি আমরা নতুন পথের অনুসন্ধান করে এই আন্দোলনকে এমন জায়গায় নিতে পারবো যে সরকার শেষ পর্যন্ত জনগণের দাবি মানতে বাধ্য হয়। জনগণের সামনে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সামনে আর কোনো পথ নেই। আমরা আন্তর্জাতিকভাবে আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এটা আমরা পরিষ্কার, এটা ছোট্ট যোগ। বিদেশিদের কাছে আপনাদের কোনো আশা আছে আর, মানে মার্কিন যুক্তরাষ্ট্র? দেখুন না, আমি আবারও বলি যে ওবায়দুল কাদের সাহেব আজকেও বলেছেন বাংলাদেশ 3টা সংকটে আছে, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক। এই কথাগুলো কিন্তু আমরা একদিন বলেছি যে এই সংকটে যাবে। তাহলে এখান থেকে উদ্ধার পাওয়ার রাস্তা হচ্ছে আমাদের একটা ইনক্লুসিভ পলিটি নির্মাণ, যেখানে সকলেই একই রাজনৈতিক ব্যবস্থার অধীনে আসতে পারবে। তার জন্য যে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত দরকার, সেইটার লড়াই আমরা করছি। এই লড়াইয়ে গণতান্ত্রিক বিশ্ব আমাদেরকে সমর্থন করবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা যেটা মনে করি, বাংলাদেশের জনগণই বাংলাদেশের পরিবর্তনের মূল শক্তি। জনগণের দিকে আমরা তাকিয়ে আছি। জনগণ নতুন আন্দোলনের সৃষ্টি করে তার অধিকার আদায় করে। জনাব জোনায়েদ সাকি, আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আমরা আপনাদের দুজনের কাছে অনেকগুলি বিষয় নিয়ে আসলে এসেছিলাম, অনেকগুলি বিষয় নিয়ে পরিষ্কার হয়েছে। দর্শক, আগামী সপ্তাহে নিশ্চয়ই আমরা আসবো নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।